সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির। কবির ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধে উত্তাল, আরও বড় হামলার পরিকল্পনা। মানবজমিন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড, হাসপাতালে কাতরাচ্ছে ওরা, মিলছে না অর্থ। জুলাই আগস্টের সীমান্তে গোলাগুলি চলছেই, কালের কণ্ঠ। ছাত্র জনতা শাহবাগ ব্লকেড। আমার দেশ হামিদের দেশ থেকে প্রধান দায় এসবির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা। কালবেলা রাজনীতি আবারও ঘোলাটে, মেঘনায় ডাকাতকে চাঁদা দিয়ে চলে নৌযান। দেশ রূপান্তর, আওয়ামী লীগ নিষিদ্ধে উত্তাল দেশ, যুদ্ধের ভবিষ্যৎ ইসলামাবাদের হাতে। খবরের কাগজ, আওয়ামী লীগ নিষিদ্ধে বেশিরভাগ একাট্টা, ভারত পাকিস্তান রাতভর গোলাগুলি, আকাশ যুদ্ধ। আলোকিত বাংলাদেশ, শাহবাগ ব্লকের উত্তাল দেশ, ভারতের ৭৭ ড্রোন ধ্বংস, ২৫ সেনা নিহত। যুদ্ধ পরিস্থিতি এবং কিছুটা যুদ্ধ এবং পাল্টাপাল্টি আক্রমণ এবং ড্রোন হামলাটাই হচ্ছে বেশি। এবং এটার থেকে আপনার কোন দিকে মন নিতে যাচ্ছে ভারত পাকিস্তান এই যে যুদ্ধ পরিস্থিতি? আমার কাছে মনে হচ্ছে তিনটা স্তরে যুদ্ধটা হচ্ছে। একটা হচ্ছে যে কূটনৈতিক পর্যায়ে, জি। আরেকটা হচ্ছে এট্রিশন যেটাকে বলা হয়, বলছে না কিন্তু ড্রোন হামলা হচ্ছে, কেউ দায়িত্ব নিচ্ছে না। এটা কিন্তু আরেকটা চোরাগুপ্তা হামলার মতো চলছে। আর আরেকটা জায়গা আমার মনে হচ্ছে দেখতে এবার যেটা মানে একটু চোখে লাগছে, সেটা হচ্ছে মিস ইনফরমেশন, ইনফরমেশন ওয়ারফেয়ার। এটা কিন্তু আগে এরকম দেখি নাই। তো কাজেই আপনি যে কূটনৈতিক যুদ্ধ বলেন, ভারত কিন্তু যে সিন্ধু নদীর পানি স্থগিত করেছে, পানি প্রবাহ, তারা এখন জাস্টিফাই করার চেষ্টা করছে যে না, আমার পাকিস্তানের সাথে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছিলাম, এটা পরিবর্তন করা দরকার, ইত্যাদি ইত্যাদি। তো এই কূটনৈতিক ন্যারেটিভটা কন্ট্রোল করার ব্যাপারেও দুই দেশের দিক থেকে আমি দেখছি তারা বেশ উদ্যোগী হয়ে কিন্তু নিজ নিজ পক্ষের বক্তব্যকে উপস্থাপন করার চেষ্টা করছে। এবং এখানে ভারতের দিক থেকে পররাষ্ট্র সচিবকে পাচ্ছি এবং সামরিক কুরেশি এবং দুজন মহিলা, তো মধ্য পর্যায়ের দুইজন সামরিক কর্মকর্তা, তারা ব্রিফিংগুলো করছেন। পাকিস্তানের দিকে কিন্তু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখছি, হয় ডিফেন্স মিনিস্টার পাওয়া যাচ্ছে, ফরেন মিনিস্টার খুব দেখছি না, ডিফেন্স মিনিস্টার। তো এই কূটনৈতিক পর্যায়ে বেশ এখনো পর্যন্ত চলছে এবং পাকিস্তান বলবার চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে যদি এই যুদ্ধটা মানে থামানোর ব্যাপারে তারা উদ্যোগী না হয়, তাহলে এটা পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এইটা একটা স্তরের যুদ্ধ। আর দ্বিতীয় যেটা বলছেন আপনি, যেটা বলছিলেন যে ওয়ার অফ এট্রিশন, মানে ঘোষিত যুদ্ধ না কিন্তু আক্রমণ হচ্ছে, পাকিস্তান দায় নিচ্ছে না, ভারত দায় নিচ্ছে না, কিন্তু দুই দিকে কিন্তু বেসামরিক মারা যাচ্ছে, কাজেই ক্ষয়ক্ষতি হচ্ছে, যুদ্ধ অঘোষিত যুদ্ধ চলছে। আমার ধারণা এই পর্যায়েই চলবে, কারণ এখনো পর্যন্ত দুই পক্ষ 2001 সালে যেরকম মানে ট্যাঙ্ক এবং অন্যান্য সৈন্য মোতায়েন করেছিল এবং সর্বাত্মক যুদ্ধের দিকে প্রস্তুতি দিয়েছিল, এরকম প্রস্তুতি নাই। কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান আজকেও বলছে যে আমরা কিন্তু প্রতিশোধ নেব, কখন নেব, কিভাবে নেব সেটা আমাদের উপর নির্ভর করে, আমরা আমাদের বিবেচনা অনুযায়ী আমরা সেটা করব। তো পাকিস্তানের দিক থেকে কিন্তু পাকিস্তান এটা বলছে, ভারতের দিক থেকে তারা বলছে তারা এসকালেট করতে চাচ্ছে না, এটা ভারত বলছে। কিন্তু আবার এটাও বলছে যে আমরা প্রস্তুত, আমাদের এই শেষ হয়নি কাজ। তো মানে দুই দিকেই তাদের অপশন ওপেন রেখে সামরিক কর্মকাণ্ড চলছে, মানুষজন মারা যাচ্ছে, এটা বলছে। আর যেটা বলছিলাম তৃতীয়, যে মিস ইনফরমেশন সাংঘাতিক রকমভাবে পাকিস্তানের চিফ অফ স্টাফ জেনারেল আসিফ মনিরকে দেখলাম যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, আটক হচ্ছেন। ইন্ডিয়ান নর্দার্ন সেক্টরে যিনি লেফটেন্যান্ট জেনারেল আছেন, রিজাইন করছেন, তাকে রিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে। নানান রকমের অদ্ভুত রকমের, সত্য না, না কোনোটাই সত্যি না, সত্যি সত্যি তাই। এবং যুদ্ধের সময় আমরা জানি যে সত্য ইজ এ ক্যাজুয়ালিটি, মানে ট্রুথ ইজ দ্য ক্যাজুয়ালিটি। কিন্তু তারপরেও এবারে যুদ্ধে কিন্তু, এবং যেহেতু এখন অনলাইন
প্রচুর পরিমাণে মানুষের কাছে আছে, ভিডিও, নানান রকমের, ফেসবুক থেকে শুরু করে সবাই। এবং বাংলাদেশেও কিন্তু লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এগুলো স্প্রেড করছে, ছড়াচ্ছে। তো কাজেই এবারে যুদ্ধের একটা অন্যতম অনুষঙ্গ বা উপাদান আমার কাছে মনে হয় যে ইনফরমেশন ওয়ারফেয়ার সবসময় হয়েছে, কিন্তু এবার একটু বেশি হচ্ছে অনলাইনে, বিশেষ করে এই জায়গাটা। কোন দিকে মন নেবে? মোর যেটা আমার কাছে মনে হয় যে দুই পক্ষই সীমিত যুদ্ধটাকে সীমিত রাখতে আগ্রহী। আর তার কারণ হলো যে যুদ্ধ যদি মানে বিস্তৃত হয়, এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানিরা চেষ্টা করছিল মার্কিন চাপ করার জন্য। আজকে তো জেডি ভ্যান্স একরকম কথা বললেন, কিন্তু সেক্রেটারি রুবিও কিন্তু গতকাল কথা বলেছেন। আমার ধারণা হয়তো সীমিত রাখবার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকবে। সৌদি ডেপুটি ফরেন মিনিস্টার দিল্লিতে আছেন, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ যিনি বাংলা, ইজ অলসো ইন দিল্লি। তো কাজেই আন্তর্জাতিক একটা চাপ আছে। এই ধরনের স্বল্প মাত্রার আপনি সংঘাত চলতে থাকবে, এবং পাকিস্তানের জন্য যেটা বড় চ্যালেঞ্জ হিসেবে আসবে সেটা হচ্ছে যে এই যে সিন্ধু নদীর পানি স্থগিত করে দেয়, পানি প্রবাহ স্থগিত করা, এটা পাকিস্তানের জন্য ইকোনমিক্যালি কিন্তু প্রচুর ঝামেলা করবে। আর আরেকটা ইনফরমেশন আজকে দেখি, যেটা আগে কখনো হয় না। 1960 সালে এই চুক্তি হওয়ার পর থেকে 3টা যুদ্ধ হয়েছে, কিন্তু কখনো কিন্তু ভারত পাকিস্তান পানি নিয়ে কখনো স্থগিত করেনি, পানি প্রবাহ বন্ধ করেনি। তো এবার সেটা করেছে। যদিও আজকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি ভারতের প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টা আলাপ করেছেন কিনা, তিনি বলেছেন না। তবে আমার ধারণা যে এটা আলাপ আলোচনা নিশ্চয়ই আসবে, কারণ ওয়ার্ল্ড ব্যাংকই তো এটা বলতে পারেন আপনি। ওয়ার্ল্ড ব্যাংকের দুতিয়ালিতেই এটা হয়ে এই 1960 সালে এই সিন্ধু নদের পানি নিয়ে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। তো এখন আন্তর্জাতিক চাপ আছে। আমার ধারণা দুই দেশ যুদ্ধে যেতে চায় না, এরকম একটা সীমিত যুদ্ধ, সীমিত আক্রমণ। এবং আমাদের এখন বোধহয় অলমোস্ট ড্র হয়ে গেছে, এই কারণে যে পাকিস্তানের 9টা জায়গাতে আক্রমণ করে মোস্টলি সিভিলিয়ান বা তারা যে টেরর নেটওয়ার্কের উপর আক্রমণ করেছে, ওইদিকে পাকিস্তান পাল্টা আক্রমণ করে ভারতের বিমান, কিছু যুদ্ধ বিমান ফেলে দেওয়ার ফলে ভারতের দিক থেকেও একটা অস্বস্তি বলতে পারেন, যে এটা সারা পৃথিবীতে এখন 22শে এপ্রিল মারা গেছিল 26 জন, আর 5ই মে মারা গেল 26 জন। তার মানে এইটাও মোটামুটি আজকে তো দেখলাম 31 জন হয়ে গেছে, 31 জন, এবং আহত হয়েছে আরো অনেক। তার মধ্যে এখন যেগুলো যে লাইন অফ কন্ট্রোলে যে ফায়ারিংটা হচ্ছে, ওখানে মানুষজন মারা যাচ্ছে। তো কাজেই এই স্বল্প পরিসরে যুদ্ধের একটা দামামা। এই যুদ্ধ কতটা রাজনৈতিক? দুই দেশের জন্যই রাজনীতির মূল্য আছে, আপনি যেটা বললেন। যেমন ভারতের জন্য আগামী কিছুদিন সামনে বিহার নির্বাচন আছে, আগামী বছর পশ্চিমবঙ্গের নির্বাচন আছে। এই দুটো রাজ্যের জন্যই বিজেপির জন্য ক্রিটিক্যাল। তার কারণ হচ্ছে বিহার যদি হারায় তাহলে মোদির জন্য আগামী নির্বাচন জটিলতার মধ্যে পড়তে পারে। পশ্চিমবঙ্গটা ওরা মনে করছে, বিশেষ করে ওয়াকফ আইনটা করার পরে যে ধরনের ঘটনাবলী ঘটেছে ওখানে, তাতে পশ্চিমবঙ্গ তারা স্ট্রাইকিং ডিস্টেন্সের মধ্যে আছে বলে মনে করছেন। কাজে পশ্চিমবঙ্গ এবং বিহার মোবিলাইজ করার জন্যে এই যুদ্ধ অবস্থার কিন্তু রাজনৈতিকভাবে তারা কাজে লাগাতে চেষ্টা করতে পারেন। এগুলো ভারতের পত্রপত্রিকাতে আলাপ আলোচনা হচ্ছে। ওইদিকে পাকিস্তানে ইমরান খান এবং মিলিটারির মধ্যে যে টেনশন, সেখানে এই যুদ্ধের ফলে তো আপনি স্পষ্ট যে এখন কে পাকিস্তানকে রক্ষা করছে, সামরিক বাহিনী। তো কাজেই এখন আমার ধারণা এতে সামরিক বাহিনীর কর্তৃত্ব বা শক্তিশালী করার যে প্রক্রিয়াটা ছিল, এতদিন তারা আলাদা থেকেছে, এখন তারা সামনে এসে দেশ রক্ষা করার যুক্তি দেখিয়ে তাদের অবস্থানকে তারা আবার শক্তিশালী করতে পারবেন, এটা বোঝাই যাচ্ছে। তো কাজেই দুই দেশই ডোমেস্টিক কাইন্ড অফ এই যুদ্ধে আপনার ইমরান খানের কপাল পড়ল। হ্যাঁ, এখন তো আর মানে এখনকার বাস্তবতায় তো ইমরান খানের পক্ষে যে জনসমর্থনটা তৈরি হয়েছিল, এখন তার পাশে বা প্যারালালি বা তার পাশাপাশি এখন তো সামরিক বাহিনী সেই লাইমলাইটটা নিয়ে যাচ্ছে।
এবং সেই ক্ষেত্রে আমার ধারণা যে ইমরান খানের ওটা হচ্ছে যে আগে দেশ তারপরে রাজনীতি, এবং পাকিস্তানটা তো মোটামুটি মোবিলাইজড এখন, তারা দেশ রক্ষা করছে সামরিক বাহিনী। পাকিস্তানের সিং যিনি জেনারেল, উনি যেভাবে নিজেকে প্রজেক্ট করছেন, হি ইজ নাও দ্য হিরো। তো কাজেই এবং পাকিস্তানিদের মধ্যে যে আমি যেটা দেখতে পাচ্ছি যে ধরনের মোবিলাইজেশন হচ্ছে, তাতে ডেফিনেটলি এটার কস্ট ইমরান খানের উপর যাবে, এটা বোঝাই যাচ্ছে। এনিওয়ে, এই হলো যুদ্ধ পরিস্থিতি। বাংলাদেশে যেটা দেখছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ দিয়ে বেশিরভাগ মানে দলের উপরে চাপ সৃষ্টি হয়েছে, বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা এখন রাজপথে, রাতেও তারা রাজপথে আছেন। তারা 24 ঘন্টা হয়ে গেছে, আরও তারা অনির্দিষ্টকাল চলবে যদি যতক্ষণ পর্যন্ত ওই ব্যাপারে সিদ্ধান্ত না হয়। তো আমি যতটুকু শুনেছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলবেন, তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপর এটা সিদ্ধান্ত হবে। আপনি গোটা বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা আবার তো মাঠ পর্যায়ে আবার ট্রিগারিং পয়েন্ট আমার মনে হয় যে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাইরে যাওয়া, সেটা থেকেই শুরুটা হয়েছে আমার ধারণা। তো এখন গত রাত থেকে ছাত্র সমাজ বা এনসিপি সহ অন্যরা মাঠে নেমেছে। আজকে তো সারাদিনে দেখলাম যে হেফাজত, জামাতে ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা শাহবাগে ছিলেন, এবং সার্জিস বোধে বলেছে যে বিএনপি আসলে তো আমাদের ঐক্যটা আবার পুনরুদ্ধার হয় বা আমরা সে জায়গায় ফেরত যাই। তো কাজেই এই এখন সত্যি সত্যি যদি বিএনপি এখানে আসে, তাহলে তো একটা সহমত হয়ে গেল, এবং সেই ক্ষেত্রে তো সরকারের জন্য আর কোনো অপশন থাকবে বলে মনে হয় না। ফর্মালিটি হয়তো একটা ক্যাবিনেট মিটিং হবে বা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে। তো চাপটা বাড়ছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং আজকে মাহফুজের একটা অনলাইনে যেগুলো দেখলাম, সেখানে তাদের মধ্যে এক ধরনের হতাশাও তারা প্রকাশ করছে যে আমরা যেগুলি বলতে চেয়েছিলাম, যে দাবিগুলো ছিল, একটা চার্টার হবে ইত্যাদি ইত্যাদি, ওইগুলি নিয়েও তারা বোধহয়, আমার ধারণা তারা বিএনপির উপরই, মানে বলেনি, কিন্তু ধারণাটা হচ্ছে যে বিএনপির কাছ থেকেই তারা হতাশ বেশি হয়েছে। হয়তো তারা একটা প্রতিশ্রুতি হয়তো পেয়েছিল, কিন্তু সেটা হয়তো বাস্তবায়ন হয়নি, সে কথাই মাহফুজ বলে বোঝাতে চেয়েছে, অন্তত আমি সেটুকুই বুঝলাম। তো এখন বিএনপির ভূমিকাটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে, বিএনপি কি অবস্থান নেয়। যদি বিএনপি এদের সাথে থাকে, তাহলে তো আমি মনে করি যে সিদ্ধান্ত গ্রহণ সরকারের জন্য অনেক সহজ হবে। আর না থাকলে তখন চ্যালেঞ্জ তৈরি হবে। তো তার কারণ এইগুলো নিয়ে গত কিছুদিন আগে প্রেসিডেন্টকে সরাবার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, বিএনপি সায় দেয়নি বলে সেটা হয়নি। তো কাজে এই এখন বিএনপির অবস্থানের উপর নির্ভর করবে যে বিএনপি মানে সরকারের জন্য সিদ্ধান্তটা সহজ হবে না কঠিন হবে। এখন যে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি চাপ অব্যাহত রাখে, সেখানে তো একটা সিদ্ধান্তে আসতেই হবে, সেটা বিএনপি চাক বা না চাক। এই যদি অবস্থা হয়, আপনি জানেন যে আরেকটা যেটা নিয়ে আরেকটা বিষয় আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের দেশ ত্যাগ নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, এবং এটাই সামনে আসছে বেশি, এবং এটাকে কেন্দ্র করেই পরে আওয়ামী লীগ স্পার্কিং পয়েন্ট এটাই মনে হলো। তো সেটাতে এখন এরকম অবস্থা হচ্ছে যে এখন মানে বলা হচ্ছে যে সরকারের ভিতরেও একটা শক্তি তাকে নিরাপদে যেতে দিয়েছে, মামলা থাকা সত্ত্বেও, এবং প্রটোকল সহ। হ্যাঁ, এর মধ্যে আরো তো দেখলাম এসব স্টোরি পত্রপত্রিকায় যেগুলো আসছে, সেখান থেকেই মনে হয় তা ওনার এক আত্মীয় বোধ হয় জামাতে ইসলামীর সমর্থক বা নেতা, তার সাথে পুলিশের কারো কারো যোগাযোগ, এইগুলি অনলাইনে আমরা ঘুরছে দেখছি। এখন কথা হলো যে আমার ধারণা এখানে পুরোপুরি স্বচ্ছতা আছে, সেটা উনি বাইরে যাওয়া কি আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কি ছিল না? আদালতে ছিল না, কিন্তু হত্যা মামলা আছে। এখন কথা হলো যে এখানে আইনগত আপনি ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে, যে হত্যা মামলা থাকলে বাইরে যাওয়া যাবে না, এই আইন কি বলে
সেটা আমি জানি না। কাজে থাকলে এখন বিশেষ করে এখনকার যে সেটাতে আমরা ধারণা করছি, কিন্তু আইনগতভাবে যদি যাই যে প্রশ্নটা, তাইলে তো এটা বলা হতো, সেটা তো আর বলা হচ্ছে না। হয়তো বলা হচ্ছে যে এসবি দায় বেশি। হ্যাঁ, কারো নিশ্চয়ই কারো দায় আছে, কারণ এয়ারপোর্ট এসবির আন্ডারেই তো থাকে, ওরাই তো এটা সুপারভাইজ করে। তো সেখানে যাওয়ার যদি সিদ্ধান্ত দেয় তারাই দিয়েছে, এবং সেক্ষেত্রে তারাই এখন এটা পরিষ্কার করতে হবে যে কি বিবেচনায় তারা দিল। লেখালেখি হচ্ছে, পত্রপত্রিকা কিন্তু আসছে, এবং তারা বোধহয় সেই কথাটাই বলেছে যে ওনার বাইরে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, তবে যেহেতু তিনি একটা মামলার আসামি, তিনি বাইরে যাবেন না এটাই ধরে নেওয়া হচ্ছে, যে আসামি বাইরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু আইনগত বাধা যদি না থাকে তাহলে সেই জায়গায় তো আপনি আইনগতভাবে আটকানো মুশকিল আছে। এখন আমি জানি না সরকার এটা নিয়ে কি সিদ্ধান্ত বা কি জবাব দেবে। নিশ্চয়ই ইতিমধ্যেই কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। না, কিন্তু একটু নিচের দিকে যারা কর্মকর্তা তারা কি এত বড় সিদ্ধান্ত দিবে? 2 ঘন্টা, আমি যেটা শুনেছি 2 ঘন্টা তাকে ওইখানে থাকতে হয়েছে। তো 2 ঘন্টার মধ্যে তো সব কিছু খবর হয়েছে। শোনা যাচ্ছে যে অন্যান্য জায়গা থেকেও এটা মানে সিদ্ধান্ত তো এক জায়গা থেকে আসে না। এইরকম একটা সিদ্ধান্ত তো খুব ছোট পর্যায়ে হওয়ার কথা না, কারণ তিনি একজন রাষ্ট্রপতি যাচ্ছেন এবং উইথ প্রোটোকল। কাজে সেই ক্ষেত্রে সেই পর্যায় থেকেই সিদ্ধান্ত এসে থাকতে পারে। এখন তার সাথে আবার গতকাল দেখলাম যে আইভিকেও অ্যারেস্ট করা হয়েছে, সকালবেলায় অ্যারেস্ট করে তাকে আবার জেলে পাঠানো হয়েছে। এবং এর সাথে কি সাম্প্রতিককালে শোনা গিয়েছিল যে পুনর্গঠিত আওয়ামী লীগের সাথে কেউ কেউ সংযুক্ত থাকবেন। এই ঘটনা আছে কিনা আলোচিত কয়েকজনের মধ্যে আমি সেটা বলছি। আইবির নাম ছিল, হামিদ সাহেবের নামও ছিল। তো এখন সেই রকম কোনো বিষয়ের সাথে এটা যুক্ত কিনা এত পরিষ্কার না। কিন্তু এটা ঠিক যে এই ঘটনাটা বেশ আলোচনার জন্য। কিন্তু মজার ঘটনা হইল, হামিদ সাহেবের দেশ থেকে 3 মাস আগে আপনার এই কি থেকে এসবিকে চিঠি দেওয়া হয়েছিল, ওই কি থেকে জেলা পুলিশ, মানে কিশোরগঞ্জ জেলা পুলিশ 3 মাস আগেই চিঠি দিয়েছিল উনি যাতে দেশ ত্যাগ না করতে পারে। কিন্তু এটা ইগনোর করা হইলো কিভাবে? তার মানে ওখান থেকে তো আসছে, পুলিশ তো জানিয়েছে, তারা জানিয়েছে। কিন্তু যেটা হয় আমাদের এখানে কোঅর্ডিনেশনের যে সমস্যা, এটা হয়তো চিরন্তন সমস্যা আমাদের। কাজে কোনো কোঅর্ডিনেশনের গ্যাপের কারণে হয়তো সেটা হয়নি, জায়গা মতো সে তথ্য হয়তো ছিল না বলেই সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন। এখন আমি জানি না উনি ফেরত আসবেন কিনা। উনি তো বলছেন চিকিৎসার জন্য গিয়েছেন, সম্ভাবনা কম। অ্যারেস্ট হইতে হবে, হত্যা মামলা তো চালু আছে। এখন তো তার জন্য মানে এখানে থাকলে চুপচাপ থাকলে কি হতো জানি না, কিন্তু এখন যে অবস্থা উনি ফেরত আসলে তো আপনি যেটা বললেন আমার ধারণা হঠাৎ করে যেহেতু একটা বিতর্কের সূত্র, পুলিশের দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা হয়তো বা জড়িত না হলে এইভাবে তাকে এয়ারপোর্ট থেকে দিয়ে একদম প্রকাশ্যে উনি প্রটোকল সহ যাইতে পারতেন না। এটা তো অবশ্যই খুব স্বাভাবিক। উনি একজন প্রাক্তন রাষ্ট্রপতি যাচ্ছেন, যে সিল মারলো তার চাকরি চলে যাওয়া, এটাও তো ঠিক মানে কি বলবো, এটা তো হয় না, কারণ এই ডিসিশনটা তো তার দিয়ে আসা না। ইনভেস্টিগেশন তো শুরু করেছে, দেখা যাক হয়তো এটা। বাট এটা ঠিক যে এখনো পর্যন্ত আমাদের ব্যবস্থার মধ্যে খানিকটা গ্যাপ তো আছে, এটা পরিষ্কার। এখন তো সবকিছু অতটা সংগঠিত অবস্থায় আছে এটা বলা যাবে না। তদন্ত, এই যে আপনি তদন্তের কথা বললেন, তদন্ত চলছে। আজ পর্যন্ত আপনি তো কোনো তদন্ত রিপোর্ট দেখেছেন? আলোর মুখ দেখেছে আপনার জীবদ্দশায়? এটা তো দেখার বাংলাদেশে ডিফিকাল্ট। সবসময় তদন্ত হয় কিন্তু ফলাফল কি হয় সেটা বড় বড় বিষয়ও কিন্তু হয়নি। বাংলাদেশ ব্যাংকের বললাম, তবে কোনোটাই তো হয়নি, বড় বিষয় হয়নি, ছোটখাটো বিষয় কথা বাদই দিলাম। অনেকগুলো বিষয় আপনি জানেন যে আপনি নিজে ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন। আপনি জানেন যে IMF এর সঙ্গে মানে আমাদের এখনো এটা টানাপোড়েন চলছে, কারণ আমরা রাজি হচ্ছি না, আমাদের সঙ্গত কারণেই আমাদের অর্থনীতি পারমিট করে না যে এইটা এই ধরনের। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যেটা না করলে দেবে না। তো এই পরিস্থিতিতে যদি না হয়, এখন যেভাবে টালমাটাল অবস্থা, এইদিকে ভারত পাকিস্তান যুদ্ধ, এইদিকে বাংলাদেশ ফ্রন্ট মানে ইস্টার্ন ফ্রন্টে যদি এরকম থাকে,
তাহলে এমনিতে তো আমরা বিপদে আছি। এমনি অর্থনীতিতে তো আমরা অর্থনীতির ক্ষেত্রে চাপে আছি, তো এটা সেটা প্রতিষ্ঠিত সত্য এখন, এবং সবগুলো ইন্ডিকেটরেই কিন্তু আমরা বেশ চাপে আছি এখন। ধরেন ভারত পাকিস্তান যুদ্ধের ফলে যেটা হবে, যেহেতু এই অঞ্চলেই এটা, আপনি যোগাযোগে অসুবিধা হবে, ব্যবসা বাণিজ্যে অসুবিধা হবে, তো কাজেই তার একটা অর্থনৈতিক মূল্য কিন্তু আমাদের উপরে এসে পড়বে, তো কাজেই এটা চাপ বাড়াবে। এবং সেই ক্ষেত্রে ধরেন আমার মনে আছে যখন IMF আমাদেরকে লোনটা দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা, মানে বিশ্বাসযোগ্যতাটাকে একটু উপর দিকে ওঠাবার জন্য এটা একটা ইতিবাচক অবদান রেখেছিল। কাজেই এখনো ধরেন IMF যদি আমার না নেই কোনো কারণে, সেটা ইতিমধ্যে দু একজন অর্থনীতিবিদ আমাদের এখানে যারা আছেন তারাও কিন্তু কথাটা বলছেন, যদি IMF এর সাথে ডিলটা ঠিক মতো না হয় তাহলে সেটা আমাদের ভাবমূর্তির উপর, আমাদের ক্রেডিট রেটিং এবং অন্যান্য বিষয়গুলো আন্তর্জাতিকভাবে খানিকটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে। কিন্তু চ্যালেঞ্জ আমাদের জন্য যে IMF যেভাবে বলছে সেভাবে তো আমরা নিতেও পারবো না, কারণ সেটাও অর্থনীতি আমাদের সাধারণ মানুষের উপর চাপ বৃদ্ধি করবে, সেই সক্ষমতা হয়তো নাইও আমাদের। ভাই আমি এটা মানে আবার যুদ্ধে ফিরে আসি, সেটা হচ্ছে যে কূটনৈতিকভাবে আমরা আমাদের বিশেষ করে বাংলাদেশের মানে কি করণীয় এই মুহূর্তে? আমরা যেটা ধরেন সরকারের দিক থেকে বলেছে সেটা হচ্ছে যে আমরা কনসার্ন, আমরা যেটা নিয়ে চিন্তিত, এবং এটা দুই পক্ষই রেস্ট্রেইনড হোক, শান্তিপূর্ণ পরিবেশের দিকে তারা ফেরত যাক, এই বক্তব্যটা দিচ্ছি। কিন্তু আমার ধারণা এটা যদি এই ধরনের ওয়ার অফ এট্রিশন লম্বা সময় ধরে চলতে থাকে তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা টেনশন তৈরি হবে, এটা খুব লাইকলি। কারণ এখানে ধরেন যুদ্ধ দুই দেশের মধ্যে হচ্ছে, কিন্তু এর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক ভাগাভাগি কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে, এবং এখনকার বাংলাদেশের বাস্তব অবস্থা প্রেক্ষাপটে এই বিষয়টা কিন্তু আরেকটু ধারালো হওয়ার আশঙ্কাও আছে। এটাও কিন্তু আমাদের অস্থিরতা, সামাজিকভাবে অস্থিরতা তৈরির জন্য একটা উপাদান হিসেবে কাজ করতে পারে বলে আমি আশঙ্কা করছি, যদি পাকিস্তান ভারত যুদ্ধটা বেশ কিছুদিন ধরে চলে। মৃত সার্কের ভূমিকা এখানে কি? কিছুই নাই, সার্কের তো কিছুই নেই, সেটা তো নাই। কারণ সার্কের তো ধরেন না, আমার কাছে মনে হয় না, যদিও আমরা সার্ক পুনরুজ্জীবনের পক্ষে, এবং আমি মনে করি যে এখনকার বিশ্ব প্রেক্ষাপটে সার্কের একটা ভূমিকা থাকা একটা সুযোগ আছে, যেটা শুধু সার্ক না, বাইরের পৃথিবীতে ল্যাটিন আমেরিকান দেশগুলো, আফ্রিকান দেশগুলো, এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, তারা কিন্তু নিজেদের মধ্যে সংহত হওয়ার জন্য বিশেষভাবে উদ্যোগী হচ্ছে। আজকেই দেখলাম 21% মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 21 বা 22% চায়নার ট্রেড কমেছে, 20% আসিয়ানের সাথে এটা বেড়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চায়নার যে ট্রেড কমেছে সেটা কম্পেনসেট করেছে আসিয়ান। তো তার অর্থ হচ্ছে আপনি দেখেন এটা কি কোন কৌশলের অংশ? কৌশলের অংশটা মানে চীনারা তো এই ক্যালকুলেশন করেছে, এবং চীনারা এই ক্যালকুলেশনের বেসিসে তো চীনারা টাফ পজিশন নিচ্ছে এখন। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদেরকে চীনারা আমাদেরকে ফোন করেছিল, কথাবার্তা, চীনারা কিন্তু একদম শব্দ করছে না। আজকেই তো 9 তারিখ, আজকেই বসার কথা জেনেভাতে, কিন্তু আজকে আলোচনা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, আগামী 10-11 তার আলোচনা করবে। এখন এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখন যেখানে বক্তব্যটা হচ্ছে যে কেন যে এই আলোচনা এটা আনলাম, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশগুলোর তাদের নিজেদের মধ্যে এখন সহযোগিতা বাড়িয়ে বাইরের পৃথিবীর এই চাপটাকে মোটামুটিভাবে হজম করবার জন্য সচেষ্ট আছে। দক্ষিণ এশিয়াতে তো আপনার সেই জিনিসটা, আমাদের 1 বিলিয়ন মানুষ আছে, 1 বিলিয়ন প্লাস আমরা আছি, আমাদের অর্থনীতি আছে, আমাদের এখানে কিন্তু এই সুযোগটা আমাদের আছে। এবং আসিয়ান যে কাজটা করে আজকে বেনিফিটেড হচ্ছে এত চাপের মধ্যেও, আমরা তো সিমিলার বেনিফিট পেতে পারতাম। এখন আমরা পারছি না, তার কারণ আমাদের মধ্যে তো ধরেন এই যে অভ্যন্তরীণ, এখন দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি, দেশগুলোর রাজনীতি যেভাবে বিবর্তিত হচ্ছে, তাতে এই সম্ভাবনা কমছে, বাড়ছে না। কারণ প্রত্যেকটা দেশই লক্ষ্য করবেন
এক ধরনের রেডিক্যাল পলিটিক্স, রেডিক্যাল ন্যাশনালিজমের দিকে যাচ্ছে। সেটা ভারত বলেন, সেটা পাকিস্তান বলেন, ওইদিকে মিয়ানমার বলেন, আমাদের মধ্যেও যে এক ধরনের উত্তেজনা নাই সেটাও তো বলা যাবে না। তো কাজেই এই চিন্তাগুলো কিন্তু আমাদের এই সহযোগিতার জায়গাটাকে সীমিত করে ফেলছে। কাজেই এখন ভিশনারি লিডারশিপ যদি থাকতো, তারা যদি এখানে দায়িত্ব নিতে পারতেন বা মানুষকে আহ্বান করতে পারতেন, তাহলে আমি মনে করি সেই সুযোগ ছিল। কিন্তু সেটা তো এখন দেখছি না। কারণ সার্কের জন্য বাংলাদেশের আমরা উদ্যোগ নিয়েছিলাম। এইটা কি বাংলাদেশকে উদ্যোগ নিয়েছিল? শুনলাম যে সার্ক ডিপ্লোম্যাটিক, আপনি কি কোনো চিঠি পেয়েছিলেন কবে? এর মধ্যে না, পাননি? না। কিসের উপর? ওই যারা অবসরপ্রাপ্ত কূটনীতিক তাদেরকে সবার সহযোগিতা চাই, একটা রাউন্ড টেবিল হওয়ার কথা। ও সেটা বোধহয় পোস্টপোন করা, পোস্টপোন হয়েছে। হ্যাঁ, ওটা পেয়েছিলাম, রাইট। ওইটা কথা বলছেন আপনি? হ্যাঁ, পেয়েছিলাম, কিন্তু সেটা এই আমাদের চিন্তা দিয়ে তো হবে না। এখন যেটা করতে হবে, যেটা এক সময়তে উদ্যোগ নেওয়া হয়েছিল, আপনার মনে আছে পাকিস্তান এবং ভারত 98 সালের মে মাসে যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল, তারপরে কিন্তু বাংলাদেশে একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তো কাজে পাকিস্তান ভারতের এখনকার প্রেক্ষাপটে আমি জানি না বাংলাদেশ কত বড় ভূমিকা নেওয়ার আছে, এবং তারা যদি সহমত না হয় তাহলে তো সার্কের পুনরুজ্জীবনের সম্ভাবনা তো আপাতত দেখা যাচ্ছে। এই ধরনের অর্গানাইজেশন থাকলে হয়তো কোনো সময় যেটা যার কথা বলেন আসিয়ান তো ভেরি স্ট্রং অর্গানাইজেশন, ভেরি স্ট্রং। এবং বললাম তো যে চায়নাকে সাপোর্ট দিচ্ছে এখন আসিয়ান, চায়না আসিয়ানকে সাপোর্ট দিচ্ছে, আসিয়ান চায়নাকে সাপোর্ট দিচ্ছে। তো দেখেন আপনি কিরকম ভাবে তারা বেনিফিট পাচ্ছে, আর আমরা ঠিক উল্টো পথে হাঁটছি। তো এটা হলে যা হওয়ার তাই। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।